প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মেধা কোচিং অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। আমি পারভেজ স্যার তোমাদের মাঝে আজকে এসেছি উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য তোমাদের সিলেবাসের পাঠ্যক্রমের প্রথম কবিতা রূপনারায়ণটি আলোচনার জন্য। তাই কথা না বাড়িয়ে আমরা আসি কবিতার পূর্ণাঙ্গ বিশ্লেষণের দিকে। প্রথমেই এই কবিতাটি যিনি রচনা করেছেন তিনি আমাদের প্রাণের কবি, হৃদয়ের কবি, বাংলা সাহিত্যের অন্যতম যশস্বী একজন সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি শুধু কবিতা নয়, গল্প, উপন্যাস, ছোট গল্প, ডায়েরি, এমনকি বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় তার পদচারণা, যার তুলির আঁচড়ে বাংলা সাহিত্য গৌরব থেকে গৌরবান্বিত হয়েছে, যার লেখনীর শক্তিতে বাংলা সাহিত্য সারা বিশ্বে একটা নিজস্ব জায়গা করে নিয়েছে। এমন একজন কবির লেখা কবিতা আজকে তোমাদের সামনে আমি পূর্ণাঙ্গ আলোচনা করব, লাইন ধরে ধরে বিশ্লেষণ করব। তাই তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই এই কবিতাটি তোমরা শুনবে। আশা করছি ভালোভাবে বুঝতে পারবে এবং তোমাদের অত্যন্তই ভালো লাগবে। তো এই কবিতা শুরু করার আগেই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা মোটামুটি সবাই কিছু না কিছু জানি। তবু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বৃত্তান্তের কথা যদি আমি আলোচনা করি তাহলে দেখতে পাবো রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7 মে কলকাতার জোড়াসাঁকো বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছেন, আর তিনি মারা গেছেন 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট। এই মহান কবি 1861 সালের 7 মে এই বিশ্বভুবনে পা রাখলেন, পদার্পণ করলেন, আর মহাপ্রয়াণ ঘটে 1941 খ্রিস্টাব্দের 7 মে। অর্থাৎ তিনি এই বিশ্বভুবনে ছিলেন, হিসেব করলে দেখতে পাওয়া যায় 80 বছর 3 মাস। এই 80 বছর 3 মাস বয়স, এই যে বিশ্বভুবনে তিনি থাকলেন, তার এর ফলে দারুণ অভিজ্ঞতা হয়েছে। কারণ কবি শুধু তিনি তো কবি নন, তিনি একজন দার্শনিক, তিনি একজন বুদ্ধিদীপ্ত মানুষ। তিনি মানুষের হৃদয়ের সঙ্গে হৃদয়ের কথা, প্রকৃতির কথা তিনি আপন মনে বলতে পারেন। তার কবিতায় একের পর এক ফুটে উঠেছে, তার লেখনীতে একের পর এক ফুটে উঠেছে তার দার্শনিক চিন্তা ভাবনা। তাই এই 80 বছর 3 মাস বয়সে এসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদেরকে উপহার দিলেন এমন এক কবিতা, যে কবিতা আজকে তোমাদের সামনে আমি আলোচনা। আমাদের পাঠ্য রূপনারায়ণের কুলে কবিতাটি আলোচনার পূর্বে কিছু ব্যাকগ্রাউন্ড বা পূর্বসূত্র জানা অতি অবশ্যই প্রয়োজন। আমাদের পাঠ্য রূপনারায়ণের কুলে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ পর্বে, জীবনের শেষ পর্বে লেখা কাব্যগ্রন্থ, শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা। এই কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল। কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশিত করতে পারেননি। তার মৃত্যুর পরে বিশ্বভারতী কর্তৃপক্ষ এই শেষ লেখা কাব্যগ্রন্থ প্রকাশ করেন। এই কাব্যগ্রন্থে মোট 15টি কবিতা স্থান পায়। এই 15টি কবিতার একটিরও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নামকরণ করেননি। প্রতিটি কবিতায় 1, 2, 3, 4 এই হিসাবে ক্রমিক সংখ্যা হিসাবে নামকরণ ছিল। আমাদের পাঠ্য রূপনারায়ণের কুলে কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। এই কবিতাটিরও নামকরণ কবি কিন্তু করেননি। প্রথমে এই কবিতাটি কঠিনেরে ভালোবাসিলাম নামে জয়শ্রী পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই কবিতাটির প্রথম লাইন অনুসারে নামকরণ করেন রূপনারায়ণের কুলে। কবিতাটি লেখা হয়েছিল
13 মে 1941 খ্রিস্টাব্দে। অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছিলেন, প্রয়াত হয়েছিলেন 7ই আগস্ট, আর তিনি রচনা করছেন 13 মে 1941 খ্রিস্টাব্দে আমাদের পাঠ্য রূপনারায়ণের কুলে কবিতাটি। এই কবিতাটি যখন রচিত হয় তার পূর্বে রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণভাবে অসুস্থ ছিলেন। বলতে গেলে চোখে ঠিকভাবে দেখতে পাচ্ছিলেন না, ভালোভাবে শুনতে পান না, ঘুম থেকে ভালোভাবে উঠতে পারেন না, মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছেন। তিনি অবস্থান করছেন তখন শান্তিনিকেতনের উদয়ন কক্ষে। রাত্রি 3:15। হঠাৎ কবিগুরুর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙেই কবিগুরু আওড়াতে শুরু করলেন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। আবার থেমে গেলেন। পরবর্তীতে আবার তার পরবর্তী লাইনগুলো বললেন। এইভাবে সংযুক্তি এবং বিয়োজনের মাধ্যমে তার শিষ্যা রানী চন্দার সহযোগিতায় 15 লাইনের একটি সুন্দর কবিতা আমাদের কাছে উঠে এলো। এই 15 লাইনের কবিতায় রূপনারায়ণের কুলে কবিতা। এই রূপনারায়ণের কুলে কবিতাটি আলোচনা করার পূর্বে আমাদের কবিতাটি একটুখানি পাঠ করে নেওয়া দরকার। কবি লিখছেন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কবিগুরু তার জীবনের শেষ পর্বে এসে এই রূপময় পার্থিব জগৎ, এই বিশ্ব সংসার সম্পর্কে তার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতায় খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের পাঠ্য রূপনারায়ণের কুলে কবিতাটির মাধ্যমে। কবিতাটা সহজভাবে এটা আমরা বুঝতে পারবো। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। এখানে কবি রূপনারায়ণ বলতে রূপময় পার্থিব জগৎকে বুঝিয়েছেন। কুলে মানে তীরে, অর্থাৎ রূপময় পার্থিব জগতের শেষ প্রান্তে পৌঁছে কবি কি করলেন? কবি জেগে উঠলেন। জেগে উঠে দেখলেন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। কবি বলছেন, রূপময় পার্থিব জগতের শেষ প্রান্তে পৌঁছে আমি জেগে উঠলাম, আর জেগে উঠে দেখলাম এই বিশ্ব সংসারটা, এই পার্থিব জগৎটা আসলে স্বপ্ন নয়। তাহলে এটা কি? এটা হচ্ছে কঠিন বাস্তব জগৎ। এই পার্থিব জগৎটা আসলে স্বপ্ন নয়, তাহলে কি? এটা হচ্ছে একটা কঠিন বাস্তব জগৎ। পরবর্তী লাইনে বলছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, অর্থাৎ আপনার মানে নিজে। এখানে কবি বললেন নিজের রূপকে দেখলেন। কবি নিজের রূপকে দেখলেন কিভাবে? রক্তের অক্ষরে দেখলেন। রক্তের অক্ষর বলতে কবি কি বুঝিয়েছেন? আমরা যদি একটুখানি ভেবে দেখি তাহলে দেখতে পাবো রক্ত, নদী এবং জীবন, এই তিনটার ধর্ম কিন্তু একই, গতিশীলতা। রক্ত যেমন আমাদের শরীরে এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, বিভিন্ন শিরা উপশিরায় একের পর এক প্রবাহমান গতিতে চলাফেরা করে, সেই রকম নদীও কিন্তু প্রবাহমান, মানুষের জীবনও কিন্তু প্রবাহমান। অর্থাৎ কবি এখানে বোঝাতে চাইলেন যে প্রবাহমান জীবনধারার পথে, অর্থাৎ গতিশীলতায় রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব, বাল্য, কৈশোর পেরিয়ে বার্ধক্যে এসে পৌঁছেছেন। এই বার্ধক্যে এসে পৌঁছেছেন অর্থাৎ গতিময় জীবনধারার পথে কবি নিজের রূপকে দেখলেন। চিনিলাম আপনারে, এবং কি করলেন? নিজেকে চিনলেন। কিভাবে নিজেকে চিনলেন? কবি বলছেন, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। আঘাত, অনেক আঘাত এবং অনেক বেদনা সহ্য করে করে কবি নিজেকে চিনেছিলেন। সত্য যে কঠিন, কবি বলছেন যে কবি সবসময় সত্যের পূজারী।
কবি সবসময় সত্যকে তিনি পাওয়ার চেষ্টা করেছেন, কারণ সত্য কোনোদিন বঞ্চনা করে না, সত্য কোনোদিন ঠকায় না। পরের লাইনে কবি বলছেন, সত্য যে কঠিন, কঠিনেরা ভালোবাসিলাম। সত্য লাভ করাটা অত্যন্ত কঠিন। কবি জীবনভর সত্যের পূজারী। জন কিটস যেমন বলেছিলেন সত্যই সুন্দর, সুন্দরই সত্য, সেই রকম কবিও কিন্তু সত্যের পূজারী। আর সত্যকে, এই বিশ্ব সংসারে সত্যকে লাভ করার জন্য, সত্যকে পাওয়ার জন্য কবি প্রচুর চেষ্টা করেছেন। তার জন্য কবি কি বলেছেন, যে সত্য পাওয়াটা, সত্য লাভ করাটা অত্যন্ত কঠিন, কিন্তু কবি কঠিনের পথেই যাত্রা করেছেন। সত্য যে কঠিন, কঠিনেরা ভালোবাসিলাম। কেন কবি সত্যকে লাভ করার জন্য কঠিনের পথেও যাত্রা করলেন? কারণ কবি পরের লাইনে বলছেন, সে কখনো করে না বঞ্চনা। অর্থাৎ বঞ্চনা মানে ঠকানো, অর্থাৎ সত্য কোনোদিন বঞ্চনা করে না, প্রবঞ্চিত করে না, অর্থাৎ ঠকায় না। পরের লাইনে কবি বললেন, আমৃত্যু দুঃখে তপস্যা এই জীবন। আমৃত্যু মানে হচ্ছে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দুঃখে তপস্যা করে যাওয়াটাই হচ্ছে জীবন। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে এই আমৃত্যু দুঃখে তপস্যা করে যদি সত্য কবি লাভ করে যায়, তাহলে সত্য একটা মূল্য দিয়ে দেবে। আর সেই মূল্যের মাধ্যমে কবি তার জীবন আর সেই সত্যের মূল্য লাভ করার মাধ্যমে কবি এই পার্থিব জগতের যা দেনা আছে, সব দেনা কবি মিটিয়ে দিতে চেয়েছেন। বলছে, আমৃত্যু দুঃখে তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। অর্থাৎ আরো একটু যদি আমরা বলি যে এই পার্থিব জগতে আমরা আসি কিন্তু একটু ভাড়া বাড়ির মতো। ভেবে দেখলে দেখা যায় আমরা এই বিশ্ব সংসারে আসি ভাবতে গেলে ভাড়া বাড়ির মতো। আমরা আসি, আবার কিছুদিন থাকি, আমাদের জীবন পরিচালনা করি নানাভাবে, তারপর আবার কিন্তু আমাদের চলে যেতে হয়। অর্থাৎ এই আসা যাওয়ার মাঝে এই পার্থিব জগতে একটা ঋণ থেকে যায়। এই ঋণটা সত্যকে লাভ করার মাধ্যমে কবি যে মূল্য পাবেন, সেই মূল্যের মাধ্যমে এই ঋণটা পরিশোধ করে অর্থাৎ মিটিয়ে দিতে চেয়েছেন। অর্থাৎ কবি বলতে চাইলেন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুর মধ্য দিয়ে সত্যের দারুণ মূল্য যখন পেয়ে যাবেন, তখন মৃত্যুর মধ্য দিয়ে সমস্ত ঋণ, সমস্ত দেনা কবি পরিশোধ করে দিতে চেয়েছেন। অর্থাৎ এই কবিতাটি পাঠ করে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনে এসে কবি এই বিশ্ব সংসার সম্পর্কে, এই রূপময় পার্থিব জগৎ সম্পর্কে তার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাকে খুব সুন্দরভাবে আমাদের কাছে কিন্তু উপস্থাপন করেছেন আলোচ্য রূপনারায়ণের কুলে কবিতাটির মধ্যে। আমরা কবিতাটি খুব সহজে বুঝতে পারলাম, আমাদের অত্যন্ত ভালো লাগলো কবিতাটি পাঠ করে। তোমরা যারা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যারা এখনো বেল আইকন বাজাওনি, তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকন বাজিয়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। নতুন নতুন ভিডিও, খুব সুন্দর সুন্দর তোমাদের পাঠ্য সিলেবাসের ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।